বাড়িওয়ালা বললে, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকে আমার এই বাড়িটা খালিই পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামাই নেই, অথচ এমন চমৎকার বাড়ি। তবু লোকে এখনও কেন যে এখানে বাস করতে ভয় পায়, তা আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। আমি বললুম, বাড়িখানা আমার পছন্দ হয়েছে। আমি মিথ্যা ভয় পাবার লোক নই, আর আমার কাছে বন্দুক আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? আরে বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্য আমি আগে 125 টাকা ভাড়া পেতাম, কিন্তু একে এখন দিনকাল খারাপ। তার উপর বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই, তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুশি হব। আমি বললুম, তাই সই। লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটাই সে সৌভাগ্য বলে মনে করল। লোকটির দেহ হাড় জিরজিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরাতন হাঁপানির রোগীর মতন। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ধুঁকতে ধুঁকতে ও লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল। বাঁচলুম। কেন জানি না, তাকে দেখে কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেহারা রামসহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়া পেলুম মনের মতো বাসা। ফ্লোরের উপর দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা, উপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাঁড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আর আমার স্ত্রী ও 2টি ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতেই আমার বেশ কুলিয়ে যাবে। গেলবারে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়েছে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরে আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুঠতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেজন্য বিশেষ মাথা ঘামালাম না। আমি নিজে কোনো মানুষ, আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালা উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জলজল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এ প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই। বলেছি, বাড়ির দোতলায় মাত্র 2খানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর 2খানা বেশ বড় সড়ো। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয় হয়। স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যায় নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারদিকে প্রতিধ্বনিত করে তুলল, ঠিক যেন আরও কেউ কেউ পদচারণা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাঁখা করা পোড়ো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যে ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার চেষ্টা করল, কিন্তু পারলুম না। বারবার তবু মনে হতে লাগলো, এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য, তবে যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান।
আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলেও বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের উপর কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকে পড়লুম এক মুশকিলে। দক্ষিণ দিকে জানলা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলুম যেন কোনো গলিত ভিতর দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানলার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা। রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো এ ঘরে থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরে যাই। রাম বললে, তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আর এক কারণে। সুইচ টেপাটেপি করেও আলো জ্বালাতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। লাচার হয়ে রামকে বললুম, তুমি বাজার থেকে বাতি কিনে আনো, আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিভিয়ে কেমন একটা অহেতুক অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে, কিন্তু তন্দ্রা ঘরেও মনে হয়েছিল ঘরের ভেতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের উপরে পড়ল যেন কারোর উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নলোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তে অনুভব করলাম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আরেকটি জীবের দেহ। কোমল, রোমশ, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলুম একটা জান্তব গন্ধ। ধড়মড় করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তে আচম্বিত দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে কেউ তো নেই। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফোরিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলে না। এ কি ভ্রম, এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচড়া করেও, বহু চেষ্টার পরেও যে আলো জ্বালতে পারিনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে? এগিয়ে সুইচ তুলে দিল, কিন্তু চেষ্টা করে যে আলো জ্বালাতে পারিনি, এখন চেষ্টা করে সে আলো নেভাতেও পারলাম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললুম, রাম, এতক্ষণ আমার বিছানার উপর কে শুয়েছিল? তারপর চেয়ে দেখো, ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রামসহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদামাখা পদচিহ্ন। দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে বলে উঠলাম, হলক করে বলতে পারি 8 মিনিট আগেও ওই থাবার দাগগুলো ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রামসহায় বললে, হুজুর, বাইরে চলে আসুন। বাইরে চলে এলো।
একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটলো রাস্তার ধারে রোয়াকের উপর। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললুম। বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে, নিচেই ভয় পেয়েছেন, ঘরের ভেতরে ভাম এসেছিল, পাশের খানায় ভাম থাকে। কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে? কেন, জানলা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ধরলুম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপর পড়লো কেন? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থেকেই বিছানার ওপর ছিল। আর ইলেকট্রিকের ব্যাপারটা? তারের ভেতর গলদ থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনি পাখা জলে, আপনি আলো জলে। বসাই, আজ আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনাই নেই। দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললুম, না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। শামুদের পাদুদাদু নাকি একসময় নদী পুলিশে চাকরি করতেন, অথচ সাঁতার জানেন না। এমনকি ওদের পুরনো বাড়ির বড় চৌবাচ্চায় একবার পড়ে গেছিলেন, অমনি টুপ করে ডুবে গেছিলেন। সঙ্গে সঙ্গে শামুরা ওকে তুলে মুখে ফু দিয়েছিল, তবে না ধরে প্রাণ ফিরে এসেছিল নাকি। নদীতে সাগরে যারা কাজ করে তারা কেউ সাঁতরাতে জানে না, কিছু দরকারও হয় না। কি জানি এদিকে বেজায় সাহসী, জলে স্থলে অন্তরিক্ষে এমন কোনো জ্যান্ত জানোয়ার নেই যাকে উনি ভয় পান। তবে কিনা এ পাদু দাদু বলেন, কলকাতার চাঁদপাল ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত হুগলি নদীর দুই তীর আর নদী মুখের প্রতিটি আগাছা আর ঘাসের চাপড়া ওর চেনা ছিল। জলের তলাকার প্রতিটি গর্ত আর বালির চড়া ওর মুখস্থ ছিল। গত 300 বছরের মধ্যে কবে কোথায় কোন জাহাজ, নৌকা বা ভেলা ডুবেছিল এবং সে ডোবাতে কারই বা কি ধরনের আর কতখানি লাভ বা ক্ষতি হয়েছিল সব তার নখ দর্পণে ছিল। দুই তীরের প্রতিটি কাজ ওর পুরনো বন্ধু ছিল। কার ডালপালা বাঁকা বা ভাঙা কেন তাও তার অজানা ছিল না। প্রত্যেকটি ভাঙা দেওয়াল, ধসে যাওয়া দুর্গ, গাছ গছানো ইটের গাদা, মজা পুকুর, শুকনো কুয়ো, খড়ো ঘর, টালির গুদম, এমনকি সমস্ত নালার মুখ কার, কবেকার এবং কি জন্য তৈরি তার ইতিবৃত্ত তিনি সঙ্গে সঙ্গে বলে দিতে পারতেন। এখন অবশ্য পাদু দাদুর 91 বছর বয়স, তাই কিছু কিছু ভুলে গেছেন। শামুদের তার ওইসব লোমহর্ষ কবি কথার কথা বলতেন শুধু একটি শর্তে, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। বুঝতে না পারলেও তাতেও সবাই রাজি ছিল। কালীঘাটে খালের পাড়ে শামুদের বাড়িতে প্রায় প্রত্যেক রবিবার সকালে নৌকো চেপে আসতেন। সঙ্গে আনতেন গামছার বাঁধা এক একটি প্রায় কিলোটাক ওজনের 2-3টি চাঁদা মাছ, কি কাছিম, কি বিশাল দাঁড়া কাঁকড়া, নিদেন খানকুড়ি কচ্ছপের ডিম। সারাদিন গাল গপ্প, খাওয়া দাওয়া, দুপুরে ঘুম, বিকেলে চা সেরে হঠাৎ বলতেন, ওই যা শেষটা না ভাটা পড়ে যায়, বলে সঙ্গে সঙ্গে নৌকো চেপে রওনা দিতেন। ভাটার আগে পৌঁছতে হবে। অন্ধকারে জলে থাকা নয়, জলে জাদু আছে। সেবার একথা শুনে শামুরা মুখ লিখে হেসেছিল। পাদু দাদুর কি রাগ! জলের কথা তোরা কি জানিস রে ছোড়া? জর্জ মেরি বালিচরের নাম শুনেছিস? ওপর থেকে মালুম দেয় না।
আগে এত জাহাজডুবি হতো যে তাদের মাস্তুলগুলো সজারুর কাঁটার মতো হজিয়ে থাকতো। সেসব দিন গেছে বটে, কিন্তু এখনো মাঝে সাঝে তারা জলের ওপর ভেসে ওঠে। অনেক লোক দেখেছে, নদী পুলিশের কাজ খুব সোজা নয়। কোন বিপদটা সত্যি আর কোনটা বা কে স্বপ্ন, তাই বা কে বলে দেবে? হ্যাঁ, এই বলে হাড়ি মুখ করে নৌকায় চেপেছিলেন। আসলে নাকি সত্যিকারের আত্মীয় নয়। ফ্রেজারগঞ্জের কাছে শামুর ঠাকুমার বামার বাড়ির সম্পর্কে কিরকম দাদা, বোধ হয় পাড়াতো তো, তবে সেটা কিছু বড় কথা নয়। নিজের দাদারও তো খোঁজ খবর নেয়ই না, এমনকি মরেও গেছে। তাই পাদু দাদুর এ বাড়িতে এত আদর। আর শুধু শামু কেন, শামুর বন্ধুরাও ওকে ভারী পছন্দ করে। তো এবার পুজোর সময় দেওয়ালির পরদিন ছোট নাতি গোবরাকে সঙ্গে নিয়ে বেশ সকাল সকাল পাদু দাদু এসে হাজির হলেন। দুজনের হাতে দুটো গামছায় বাঁধা 20টা 40টা প্রকাণ্ড গলদা চিংড়ি। দেখেই সকলের চক্ষু চড়ক কাজ। পাদু দাদু বললেন, মা কালীকে দেখিয়ে তবে রান্না। তিনি একবার এই দিনে আমার বড় উপকার করেছিলেন। হঠাৎ সে কথা মনে পড়ে গেল। দেখ রে গোবরা, 4টে নারকোলও হবে। বাড়ি ভর্তি লোকের খাওয়া দাওয়া হলে পর মাঝের ঘরের ফরাসে শুয়ে টেনে খো। বিকেলে চায়ের পেয়ালা হাতে নিয়ে তাকিয়াতে ঠেস দিয়ে শামুর বড় জ্যাঠামশাই বলেন, এত বড় আর এত মিষ্টি গলদা শুধু আজকাল কেন, কোনো কালেই অঞ্চলে দেখা যায়নি। কোথায় পেলেন মামা? পাদু দাদু তাকিয়া সরিয়ে দিয়ে শিরদাঁড়া সোজা করে আসন পেরি হয়ে বসে বললেন, এই হুগলি নদীর একটি বিশেষ জায়গায় রাতে বড় বড় দড়ি বাঁধা হাড়ি ডুবিয়ে রাখা হয়। 2 দিন বাদে ভোরে সেগুলো টেনে তোলা হয়। কপাল ভালো হলে 10 লোক এক এক হাড়িতে হাত লাগায়। অন্য কোথাও অন্য কোনো ভাবে আমাদের লোক ছাড়া আর কারো হাতে এ জিনিস উঠবে না। আর বছরে একবারই উঠবে। তারপর কেমন যেন অন্য মনস্ক হয়ে এদিক ওদিক চেয়ে বললেন, সে কি আজকের কথা? হয়তো 41 কি 42 সাল হবে, ভালো করে মনেও করতে পারি না। তখন আমার বয়স 50-এর ওপরে, পাকাপোক্ত, সবচেয়ে অভিজ্ঞ আর বিশ্বাসী নদী পুলিশের একজন। দ্বিতীয় মহাযুদ্ধটা হঠাৎ বড্ড কাছে এসে পড়েছিল। আরও পরে ডিসেম্বর মাসে এখানে ওখানে কলকাতা আর তার আশেপাশে জাপানিরা বোমা ফেলেছিল। কিছু লোকও মরেছিল। শহর ছেড়ে অনেকে পালিয়েছিল। আবার পরে কেউ কেউ ফিরে এসেছিল। সন্ধে থেকে চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কালী পুজোর দিন কোথাও একটা আলোর রশ্মি দেখবার উপায় নেই। পর্দা টেনে ঘেরাটোপ দিয়ে দরজা জানলা বন্ধ করে সেবার সব পূজা হলো। যেন কতই না লজ্জার ব্যাপার, একটা পাঠা পর্যন্ত পাওয়া যায়নি। সব মিলিটারিতে কিনে নিয়েছিল। একদিনের জন্য ছুটি চাইতে পারলাম না। খুটখুটে অন্ধকার, নিঃশব্দ লঞ্চে করে রোজ রাতে চাঁদপাল ঘাট থেকে স্রোতের সঙ্গে 10 মাইল টহল দিচ্ছি। অন্ধকারে যথাস্থানে বোমা ফেলার যেমন অসুবিধা হয়, তেমনি আবার প্যারাশুটে করে কমান্ডো নামাবার সুবিধাও হয়। বোমা অবশ্যই ডিসেম্বরে ওরা খোলাখুলি দিনের বেলাতেই ফেলেছিল। যে যাই হোক, আমাদের কাজ হলো যাতে কোনো নির্জন জায়গায় প্যারাশুটে নেবে নৌকো করে নদী পথে এসে ফোর্ট উইলিয়ামের কেউ না ক্ষতি করে সেইটে দেখা। ঠাকুমা বলতেন, সে রাতে স্বয়ং মা কালী নাকি ভিড়ের সঙ্গে মিশে আলোর শোভা দেখতে বেরোন। তবে 1942 সালের ওই ঘুটঘুটে অন্ধকারে কি দেখতে বেরোবেন? এক যদি জাপানি বোমারু বিমানকে ঠেকাবার ইচ্ছে হয়ে থাকে। নিঃশব্দ মোটর তলাটা জলের ওপর দিয়ে পিছলে পিছলে যাচ্ছে। ভাবছি এমন তেলতেলা নদী ভূভারতে আর নেই। আবার ভাবছি ওই তেলতেলা জল থেকে অন্ধকারও কেমন একটা আভা বেরোচ্ছে। তাতে আমরাও যেমন জলের ওপরটা দেখতে পাচ্ছি, তেমনি আকাশ থেকে আমাদের লঞ্চটাও মালুম দিচ্ছে না তো। তাছাড়া আর একটা ভয়ও ছিল। এই জগৎজোড়া আতঙ্কের মধ্যেখানে কলকাতার দুষ্কৃতীরা যে যার সুবিধা করে নেবার তালে আছে। এর আগেও তার প্রমাণ পেয়েছি। ভয় ডয় নেই তাদের, ঠাকুর দেবতাকেও বিশ্বাস নেই। চাই কি কালী পুজোর এই নিকষ কালো অন্ধকারে চুপিসারে গিয়ে সেই গোপন জায়গা থেকে ডুবানো হাড়ি তুলে গলদা পাচার করলেই বা দেখছে কে? যেরকম ছোকছোক করে বেড়ায় ওরা, লুকোনো জায়গাটা জেনে ফেলাও অসম্ভব না। আকাশে এদিকে একটা অসময়ের ঝড় পাকিয়ে উঠেছে। কালির শিশিতে আরো কালি ঢাললে যা হয় তাই হচ্ছে।
জলেতে আকাশেতে তফাৎটা ক্রমে দূর হয়ে যাচ্ছে, চারিদিকে থমথম করছে। কোথায় নদীর তলায় গর্ত, কোথায় বালির চড়া, আমি আমারই তো গুলিয়ে যাচ্ছে। অন্য লোকের কি কথা, এমনি রাতেই হয়তো উঠি। বুকটা ধরাস করে উঠল। স্পষ্ট দেখতে পেলাম সরু পানসির মতো একটা নৌকো অন্ধকার ভেদ করে সাই করে ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল। কি করে দেখলাম জিজ্ঞেস করিস না, বিপদের সময় মানুষের একটা ষষ্ঠ ইন্দ্রিয় গজায়। মোটা শেকলের মতো কিছুতে বাধা পেয়ে আমাদের লঞ্চ পায় উল্টে আর কি। আমাদের চক্ষু স্থির। হোয়াট করতে করতে আমাদের অফিসার ক্যাপ্টেন গ্যারিক ক্যাবিন থেকে বেরিয়ে এলো। এতক্ষণ সে দূরবীন দিয়ে আকাশ দেখছিল। অন্ধকারে জায়গাটা চিনতে পারলাম, গায়ে রক্ত হিম হয়ে গেল। আসন্ন ঝড়ের অন্ধকারে সব লেপে পুচে একাকার হয়ে গেল। মানুষরে তো দেখতে পাচ্ছিলাম সেই অষ্টাবক্ষ তেঁতুল গাছ, যার নিচে কোনো মাঝি মরে গেলেও নৌকা বাঁধে না। তার ওপরে ওলন্দাজদের ওয়াচ টাওয়ারের ভয় স্তূপের ইটের গাদা, আর একটু উপরে পুরনো পর্তুগিজ বাতিঘর। তার ফোকলা তাক আর কানা চোখ নিয়ে অমাবস্যার অন্ধকার আর ব্ল্যাক আউটের কালো কম্বল আর আসন্ন ঝড়ের কালিমা গায়ে জড়ি অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে সরু পানসি চেপে শতরোদের চর কোথায় গিয়ে সেদল কার বাবার সাধ্যে বোঝে। মাছ ফাছ তুলে নিলেই বা কে বাধা দিচ্ছে? সাহেবকে কিছু বলা যায় না, অমনি হুকুম দেবে, পাঁচ নাও, রকেট উড়িয়ে ফ্লেয়ার জেলে রাতকে দিন করে সাংঘাতিক এক মিলিটারি তল্লাশি চালাবে। চিরকালের মতো আমাদের গায়ের লোকদের গলদার হাড়ি ডুবোনো বুঝে যাবে। জানিস বোধহয় মিলিটারি সাহেবদের হাত থেকে জাপানি কমান্ডো যদিই বা বাঁচে, গলদা চিংড়ি কদাচ নয়। বলতে একটা সময় লাগলো, কিন্তু ঘটতে লেগেছিল হয়তো 8 মিনিট। তারই মধ্যে লঞ্চ কাত হয়ে যাওয়াতে সাহেব, আমি, বিলেতি গানাররা দুজন আর 4 দিশি সারেং ঝুপঝুপ করে জলে পড়ে গেলাম। বলেছি তো, যারা জলে জলে জীবন কাটায় তারা কেউ সাঁতার শেখে না, কারণ জলকে তারা ভয় পায় না। যারা ডাঙায় থাকে কিন্তু মাঝে মধ্যে জলে নামে, আর মাঝেরা সবাই দক্ষ সাঁতারু হয়। তা আমরা কজনে টুপ করে ওই তেলা জলে ডুবে গেলাম। একবারে কেউ ডোবে না জানিস তো, থেকে থেকে ভেসে উঠে বাঁচবার চান্স পায়। আমরাও বার কয়েক ডুবলাম, আবার ভাসলাম। সাহেবগুলোর কথা আর বলিস নে। তারই মধ্যে খচমচ হয়ে কাত হয়ে যাওয়া লঞ্চে চেপে বসলো সারেগ্রাম মাঝির ছেলে। তারা সাঁতরে অপর পারে ডাঙায় উঠল, আর আমার কথা বলিস নে। প্রাণে ঠ্যাং হাত ছুঁড়ে কতবার যে ডুবলাম আর ভাসলাম তার ঠিক নেই। শেষটা দেখে দিব্যি ভেসে আছি, এমনকি ডাঙার কাছেও পৌঁছে গেছি। আর সবচেয়ে অদ্ভুত, চারিদিকে আলোই আলো। পর্তুগিজ বাতিঘরে কে আর পি কে তুচ্ছ করে বিরাট মস্ত বাতি জ্বেলেছে। আর সে কি হট্টগোল দেখি! কানে মাকড়ি, মাথায় ফাট্টা, হাতে মুগুর, নিংটি পরা একদল লোক, গোটা 5 ছিপ আর জন 10 পেটে লোককে কোণঠাসা করেছে। দেখেই ভাবলাম তবে আমি নিশ্চয়ই মরে গেছি, স্বর্গে গেছি। মা কালী তাহলে আমার সব দুষ্কর্মের কথা জানতেই পারেননি। যেমন ভাবা অমনি মুচ্ছ। যখন জ্ঞান হলো, নাকে এলো গহদা চিংড়ির খুশ পাই, যে দেখি রাত ভোর হয়ে গেছে। আমি আমাদের গায়ের চণ্ডীমণ্ডপে হাত পা এলিয়ে পড়ে আছি। আমার পাশে গলদা চিংড়ির গাদা। প্রতি বছর যেমন হয়, ধর্মর করে উঠে বসতেই গায়ের লোকেরা আনন্দ কোলাহল করে উঠল, মরেনি। চিংড়ি খেতে বাধা নেই শুনে আরেকবার মুচ্ছানা গেল, খুব হেঁচকে উঠল। তবে দুপুরে নারকেল চিংড়ি খেতে কোনো অসুবিধা হয়নি। এই বলে পাদু দাদু গল্প থামিয়ে উঠে পড়ার উদ্যোগ করছেন। এই দেখে সামরা 7-8 জন ওর কাছা ধরে ঝুলে পড়াতে উনি ধপ করে বড় তাকিয়াটার ওপর বসে পড়ে শামুর মার হাত থেকে আরেক পেলা চা নিয়ে বললেন, হ্যাঁ ওই যে বলছিলুম, সাহেবগুলোর কথা আর বলিস নে। পরে কাগজে পড়লাম, ওরা যেই দেখেছে বাতিঘরে জোর বাতি জ্বলছে, অমনি ভয় ডর ভুলে লঞ্চ থেকে ছোট নৌকা দুটি নামিয়ে ডাঙায় চলে এসেছে। কার এত আস্পর্ধা যে ব্ল্যাক আউট ভাঙে? আর কারফিউ বলবৎ থাকতে কারা এত হল্লা করছে? সঙ্গে সঙ্গে দপ করে আলো নিভল, সব চুপ। এসে দেখে গোটা 10-12 জাপানি কমান্ডো তাদের ছিপের উপর এলো পাতারি অজ্ঞান হয়ে পড়ে আছে, ছিপ টেনে কাদায় তোলা।
কানা বাতি ঘরে 100 বছর আলো জ্বলেনি, জন মানুষের সারা শব্দ নেই। গ্যারিক আর গানারদের জয় জয়কার। টাকা করি মেটেল ফেটেল পেল। অনলি স্যাড থিং হলো প্যারোই নিশ্চয়ই একলা লড়ে ওদের ঘায়েল করে নিজে জলের তলায় তলিয়ে গেছে। প্যারোর জন্য টুপি খুলে খানিক্ষণ দাঁড়ালো। ওদের মাইনেও বাড়ল। আর তুমি চাকরিতে ফিরে গেলে না? পাগল, আর যাই কখনো? শেষটা যদি সত্যি করে মনে টরে যাই। গা ঢাকা দিলাম। ওরা কালো বর্ডারের চিঠি বেশ কিছু টাকা কুড়ি পাঠিয়ে দিয়েছিল। তা গায়ের লোকেরা খুব সাহসী বলতে হবে। ওই অন্ধকারে চিংড়ি তুললো, চাপানি ধরলো, তোমাকে প্রাণে বাঁচালো। খুব বীর পুরুষ। আরে দূর দূর, তাই করে কখনো? তাহলে তো ওই কুখ্যাত অষ্টাবক্ষ তেঁতুলতলা দিয়ে আসতে হবে। তোরাও যেমন, অর্ধেক ছিল তক্তাপোষের তলায়, বাকি অর্ধেক আলো জ্বলা দেখে আর হট্টগোল শুনে মূর্ছা গেছিল। তারপর ভোরে উঠে চণ্ডীমণ্ডপে চিংড়ি সহ আমাকে দেখে সকলের কি ফুর্তি। ওদের বিশ্বাস আমি একলাই সব চিংড়ি তুলে এনেছিলাম। ডবল ভাগ নিয়ে সেদিন চেতলা ফিরেছিলাম। আর কখনো নদী পুলিশের ধার কাছে যায়নি। বাবা, পৈতৃক প্রাণটা বাঁচা নিয়ে কথা। শামু ঠাকুমা বললেন, কিন্তু পাদুদা, তাহলে কানে মাকড়ি নিংটি পরা লোকগুলোই বা কে? পাদু দাদু উঠেই পড়লেন, কে জানে কে। তবে একটা বিষয় কোনো সন্দেহ নেই, মা কালীর চিংড়ি ফাঁকি দিতে পারে না কেউ। তিনি নিজেই ব্যবস্থা করে নেন। চললে গোবরা, আর দেখ, এইসব কথার এক বর্ণ যদি তোর ঠামুর কানে তুলিস তো আর কখনো কোথাও নিয়ে যাব না। গোবরা বলল, আমি শুনতে পাইনি দাদু, ঘুমিয়ে পড়েছিলাম।